ওকে, সো আজকে আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, যা আমার মনে হয় মানব ইতিহাসের মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট একটা প্যাটার্ন। একবার তুমি এই প্যাটার্নটা বুঝতে পারলে, এখন মিডল ইস্টে যা কিছু হচ্ছে সব তোমার কাছে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। প্যাটার্নটা হলো এটা: যত বড় এম্পায়ার ইরান পার্সিয়াকে কঙ্কার করার চেষ্টা করেছে, তারা সবাই শেষে কোল্যাপস, রিট্রিট বা পার্মানেন্টলি উইক হয়ে গেছে। প্রত্যেকটা, একটাও এক্সেপশন নাই। আর আজকে আমি গেম থিওরি আর স্ট্রাকচারাল হিস্ট্রি ইউজ করে বলতে চাই যে আমেরিকা হতে পারে নেক্সট। ওকে, তাহলে স্টার্ট করি। অলরাইট, তাহলে পিছনে যাওয়া যাক। চলো হিস্ট্রিটা ভালো করে দেখি, কারণ হিস্ট্রি এক্স্যাক্ট রিপিট হয় না, কিন্তু মার্ক টুয়েন বলেছে হিস্ট্রি রাইম করে, আর ইরানের কেসে এটা খুব স্ট্রংভাবে রাইম করে। প্রথমে আলেকজান্ডার দ্য গ্রেট। এখন সবাই আলেকজান্ডারকে চেনে। সে ইজিপ্ট কঙ্কার করছিল, সে মেসোপটেমিয়া কঙ্কার করছিল, সে পার্সিয়া, আজকের ইরানও কঙ্কার করছিল। এখন অনেকেই বলে, একটু দাঁড়াও, আলেকজান্ডার কি অ্যাকচুয়ালি জিতে নাই? সে কি পার্সিয়া কঙ্কার করে নাই? হ্যাঁ, সে টেকনিক্যালি পার্সিয়া কঙ্কার করছিল, কিন্তু তারপর কি হলো? সে 32 বছর বয়সে মারা গেল। তার এম্পায়ার সাথে সাথে কোল্যাপস করে গেল। তার জেনারেলরা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করল। ম্যাসেডোনিয়ান এম্পায়ার শেষ হয়ে গেল, আর তার জায়গায় পাওয়ারে আসলো পার্থিয়ানস, ইরানিয়ানরা, যারা পরের 500 বছর মিডল ইস্ট কন্ট্রোল করছিল। তাহলে লেসনটা সিম্পল: তুমি টেম্পোরারিভাবে ইরানকে হারাতে পারো, কিন্তু লং রানে ইরান তোমাকে হারায়। সেকেন্ড, রোমান এম্পায়ার। রোমানসরা ছিল প্রাচীন সময়ের সবচেয়ে পাওয়ারফুল মিলিটারি ফোর্স। কেউ তাদের কাছে আসতে পারত না। রোমানসরা পার্থিয়ানস, ইরানিয়ানদের সাথে 300 বছর ধরে যুদ্ধ করছিল। 300 বছর। জুলিয়াস সিজার পার্সিয়া অ্যাটাক করার প্ল্যান করছিল, কিন্তু তার আগেই তাকে মেরে ফেলা হয়। এম্পারার ক্র্যাসাস 53 BCE-তে ব্যাটল অফ কারহাইতে পুরা ধ্বংস হয়ে যায়। এটা ছিল রোমের ইতিহাসের অনেক বড় পরাজয়। এম্পারার জুলিয়ান 363 CE-তে অ্যাটাক করে আর যুদ্ধে মারা যায়। 300 বছরের যুদ্ধ। আর রোমের কি হল? রোম পড়ে গেল, আর ইরান, সাসানেড পার্সিয়ান এম্পায়ার দাঁড়িয়ে থাকল। থার্ড, আরব ক্যালিফেট। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যা অনেকেই ভুলে যায়। আরবসরা 7th সেঞ্চুরিতে ইরান কঙ্কার করছিল, কিন্তু তারপর কি হল? ইরান কঙ্কারারদেরকে অ্যাবজর্ব করে নিল। পার্সিয়ানরা ইসলাম গ্রহণ করছে, কিন্তু তারা ইসলামকে একটা আলাদা পার্সিয়ান স্টাইলে শেপ করে। তারা দুনিয়াকে পার্সিয়ান আর্ট, পোয়েট্রি, ফিলসফি আর সায়েন্স দিছে। আর কয়েকটা সেঞ্চুরি পরে ইরানিয়ান ডাইনেস্টি, বুয়েডস, সামানেডস, সাফাভিডস আবার রুল করতে শুরু করলে। ইরান কখনো পুরোপুরি কঙ্কার হয় নাই, এটা তার কঙ্কারারদেরকে অ্যাবজর্ব করে নিজেদের মতো করে ফেলে। ফোর্থ, মঙ্গলস। এটা হয়তো সবচেয়ে ড্রামাটিক এক্সাম্পল। 13th সেঞ্চুরিতে মঙ্গলসরা ছিল ইতিহাসের সবচেয়ে ডিস্ট্রাকটিভ মিলিটারি ফোর্স। তারা বাগদাদ ধ্বংস করে, অনেক সিটি ডিস্ট্রয় করে, মিলিয়ন্স মানুষকে মেরে ফেলে। আর হ্যাঁ, তারা ইরানও কঙ্কার করছিল, কিন্তু আবার কি হলো? মঙ্গলসরা ইসলাম গ্রহণ করে, তারা পার্সিয়ান কালচার গ্রহণ করে, তারা আস্তে আস্তে পার্সিয়ান হয়ে যায়। ইলখানেটে মঙ্গল রুলাররা পার্সিয়ান আর্ট আর লিটারেচারকে সাপোর্ট করতে থাকে। ইরান মঙ্গলদেরও অ্যাবজর্ব করে ফেলে। ফিফথ, সোভিয়েত ইউনিয়ন। এখন রিসেন্ট হিস্ট্রিতে আসি। 20th সেঞ্চুরিতে সোভিয়েত ইউনিয়ন দুইবার নর্দার্ন ইরান অকুপাই করছিল, একবার ওয়ার্ল্ড ওয়ার 1-এ আর একবার ওয়ার্ল্ড ওয়ার 2-তে। দুইটা বারেই তারা শেষে চলে যেতে বাধ্য হয়। 1946-এ স্টালিন ট্রুপ তুলে নিতে চায় নাই। এটা ছিল কোল্ড ওয়ারের প্রথম ক্রাইসিসগুলোর মধ্যে একটা, কিন্তু শেষে সোভিয়েতদের বের হয়ে যেতে হয়। একটা নিউক্লিয়ার সুপার পাওয়ারকেও ইরান থেকে বের করে দেয়া হয়েছে। তাহলে এটা হলো প্যাটার্ন। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, ইরান শুধু একটা কান্ট্রি না, এটা একটা সিভিলাইজেশন লেভেল ফোর্স। এটা 3000 বছরের বেশি সময় ধরে কন্টিনিউয়াস কালচার মেনটেন করছে। আর পুরা ইতিহাস জুড়ে যত এম্পায়ার ইরানকে পার্মানেন্টলি কন্ট্রোল করতে চাইছে, তারা সবাই ফেল করছে। এম্পায়ার পড়ে গেছে, ইরান ঠিকে গেছে। এখন আমি আরো ডিপে যাব, গেম থিওরি আর স্ট্রাকচারাল অ্যানালিসিস দিয়ে, কারণ এটা শুধু লাক না, শুধু জিওগ্রাফিও না, কিছু স্পেসিফিক রিজন আছে। রিজন 1, স্ট্র্যাটেজিক ডেপথ। ইরান অনেক বড় একটা দেশ, ইরাকের থেকে প্রায় 4 গুণ বড়, পপুলেশন 90 মিলিয়ন। ওয়েস্টে জাগ্রস মাউন্টেন, নর্থে আলবোর্জ মাউন্টেন, আর অনেক ডেজার্ট আছে। টেরেন খুব টাফ। নেপোলিয়ন বলছে কখনো মস্কোতে মার্চ করো না, সে আরও বলতে পারত কখনো তেহরানে মার্চ করো না। অ্যানালিসিস অনুযায়ী ইরান কন্ট্রোল করতে মিনিমাম 3 থেকে 4 মিলিয়ন সোলজার লাগবে।
ইউএস এর টোটাল অ্যাক্টিভ মিলিটারি 1.3 মিলিয়ন। ম্যাথ মিলে না, কোনো রিয়েলিস্টিক সিনারিও নাই। রিজন 2, ইনভার্টেড মিলিটারি পিরামিড। নর্মাল মিলিটারিতে বেসে থাকে চিপ ইনফেন্ট্রি, তার উপর ট্যাঙ্ক, তার উপর নেভেল, আর টপে এয়ার পাওয়ার, সবচেয়ে দামি। ওয়ার জিততে হলে চিপ আর ফ্লেক্সিবল বেস দরকার, কিন্তু আমেরিকা উল্টো, এয়ার পাওয়ারের উপর ডিপেন্ড করে, কারণ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এক্সপেন্সিভ সিস্টেম মানে বেশি প্রফিট, তাই স্ট্র্যাটেজি প্রফিট সেন্ট্রিক হয়ে গেছে, ওয়ার সেন্ট্রিক না। রিজন 3, এসিমেট্রিক কস্ট এক্সচেঞ্জ। একটা ইরানিয়ান ড্রোন প্রায় $50,000, একটা ইউএস ইন্টারসেপ্টর মিসাইল 3 থেকে 10 মিলিয়ন ডলার। মানে প্রতিবার ডিফেন্স করতে গিয়ে আমেরিকা অনেক বেশি খরচ করে, আর ইরান একসাথে অনেক ড্রোন ইউজ করে, সিস্টেম ওভারলোড হয়ে যায়। এটা একটা ইকোনমিক ওয়ার। রিজন 4, উইল টু ফাইট। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ইরানের জন্য এটা সার্ভাইভাল লেভেল ওয়ার। ইউনিটি, ক্যাপাসিটি, ডিটারমিনেশন তিনটাই আছে। আমেরিকাতে ডিভাইডেড সাপোর্ট, পলিটিক্যাল কনফ্লিক্ট। ওয়ার শুধু ব্যাটলফিল্ডে হয় না, মিলিটারি, ইকোনমিক, পলিটিক্যাল আর ন্যারেটিভ 4টে ডাইমেনশনে হয়। ইরান স্মার্টভাবে এই 4টে কন্ট্রোল করে। আমেরিকা সিম্পল অ্যাপ্রোচ ফলো করে, বম্ব, প্রেশার, রেজিম চেঞ্জ, রিসোর্স কন্ট্রোল। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি অনেক কমপ্লেক্স। অয়েল প্রাইস, গ্লোবাল ইকোনমি, পলিটিক্যাল ডিভিশন সব ইম্প্যাক্ট পড়ে। ইরান কস্ট বাড়ায়, সিস্টেমকে প্রেশারে রাখে, আর লং টার্মে অপোনেন্টকে উইক করে যায়। এটা ডাইরেক্ট ডিফিট না, এটা স্লো এক্সশন স্ট্র্যাটেজি। এইভাবেই অনেক এম্পায়ার আগেও উইক হয়ে গেছে। এখন প্রশ্ন, আমেরিকা স্ট্র্যাটেজি চেঞ্জ করে না কেন? কারণ গভর্নেন্স উইক, লং টার্ম প্ল্যানিং কম। ইরান 20 বছর ধরে প্রিপেয়ার করছে। আমার প্রেডিকশন, আমেরিকা এই ওয়ার হারবে, ডাইরেক্ট ব্যাটলফিল্ডে না, কস্ট আর প্রেশারের জন্য। শেষে পিছনে ফিরে আসতে হবে। হিস্ট্রি দেখো, রোম, মঙ্গল, ব্রিটিশ, সোভিয়েট সব এম্পায়ার পড়ে গেছে, মিলিটারি ডিফিটে না, কস্টের জন্য। আমেরিকাও তার থেকে আলাদা না। আর ইরান কি? ওটার স্ট্র্যাটেজি সেম, ওয়েট, প্রেশার আর আস্তে আস্তে উইকেন করা। আলেকজান্ডার এসেছিল, তার এম্পায়ার শেষ। রোম 300 বছর ফাইট করে পড়ে গেছে। মঙ্গলসরা পার্সিয়ান হয়ে গেছে, সোভিয়েটরা বের হয়ে গেছে। এখন আমেরিকা। এম্পায়ারের গ্রেভইয়ার্ড আফগানিস্তান না, অরিজিনাল গ্রেভইয়ার্ড ইরান। ওকে, আজকের অ্যানালিসিস এটাই। এটা প্রফেসি না, এটা হিস্ট্রি প্লাস গেম থিওরি। তুমি নিজের মাথা দিয়ে ভাবো, প্রশ্ন করো, এভিডেন্স দেখো, আর নিজের মতো ডিসিশন নাও। এটাই হলো প্রেডিক্টিভ হিস্ট্রি।